ভিশন আয়োজিত গান, কবিতা, সাহিত্য ও আড্ডার এক অভিনব অনুষ্ঠান আজকের ভাবনা। অনুষ্ঠানে উপস্থিত থাকবেন বিশিষ্ট আবৃত্তিকার তাপস নাগ। অংশগ্রহণের জন্য যোগাযোগ করুন স্ক্রিনে দেওয়া নাম্বারে। অনুষ্ঠানটি দেখুন প্রতিদিন সকাল 7:30। নমস্কার, আমি তাপস নাগ। প্রতিদিনের মতো শুরু করছি চ্যানেল ভিশন আয়োজিত আপনাদের প্রিয় অনুষ্ঠান আজকের ভাবনা। আপনারা জানেন আজকের ভাবনা পশ্চিমবঙ্গের সাংস্কৃতিক জগতে একটা নিজস্ব চিন্তা চেতনা, একটা মৌলিকত্ব নিয়ে চলে। এই অনুষ্ঠানের ধরনটাই আলাদা এবং এখানে গান, কবিতা, সাহিত্য, আড্ডা, নানাবিধ অনুষ্ঠান হয়ে থাকে। আজ আমাদের বিষয় কিন্তু কবিতা, এবং কবিতার জগতে যাকে আপনারা দীর্ঘদিন ধরে চেনেন, বিশিষ্ট কবি, দীর্ঘদিন ধরে আকাশবাণী, তার পাশাপাশি দূরদর্শন এবং অন্যান্য বিভিন্ন রকম মাধ্যমের সঙ্গে জড়িয়ে। শুধু উনি কবি, বিখ্যাত কবি, সেটা অস্বীকার করার জায়গা আমাদের নেই, কিন্তু তার পাশাপাশি উনি ছিলেন একটি বিদ্যালয়ের, উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষকের ভূমিকায়। সুতরাং শিক্ষা সংস্কৃতির মেলবন্ধনে যে মানুষটি আজকে আপনাদের সামনে উপস্থিত, আমার বাঁদিকে কবি লক্ষণ দাস ঠাকুরা। নমস্কার, আমি লক্ষণ দাস ঠাকুরা। লক্ষণ দাস ঠাকুরাকে আজকের ভাবনায় পেয়ে আমরা গর্বিত, আগেও মাঝে মধ্যে পেয়েছি। আমরা কথা না বাড়িয়ে কবির কণ্ঠে কবিতায় চলে যাচ্ছি। অবশ্য আরেকটা কথাও বলে রাখা দরকার, উনি কবিতা ছাড়া উনি সাহিত্যিকও। ওনার অনেক অনুগল্প, উপন্যাস, অনেক কিছুই রয়েছে। সেগুলো আজকের দিনটা আমরা কবিতা বা কিছু অনুগল্প এইসবে হয়তো থাকবো, অনুকবিতা। যাক, শুরু করুন। নমস্কার, আমার প্রথম নিবেদন অন্ধকারে একা। আমাদের প্রতিটি মুহূর্তের গঠন ভেঙে যাচ্ছে, চুরমার হয়ে যাচ্ছে। যে ভুল 2 গুণে 2 দুগুণে 4, 4 দুগুণে 8, 8 দুগুণে 16। প্রজাপতির ডানায় চিতাবাঘের ডোঁড়া কাটা দাগ, রক্তাক্ত শরীরে হাসির অন্তরালে শুধুই দীর্ঘশ্বাস। বিবর্ণ চোখের নিচে ঝাপসা স্মৃতিদের ভিড়, সমুদ্র বালুকায় বিষাক্ত কাঁকড়ার অসংখ্য ছাপ। প্রভাত সূর্য যেন দ্বীপ্রাহারিক আগুনের গোলা। পৃথিবীর মানচিত্রে দাঁড়িয়ে আমি মরু সাহারায়, পৌষ্টিক পাথরে যাচাই যায় না করা আমার স্বরূপ। কম্পাসের কাঁটা ভুল করে বুড়ো পৃথিবীর দিগদর্শন। তখন রৌদ্র ভেজা গাছেদের শাখায় জাগে না শিশুর হাসি। পাখিদের ক্লান্ত ডানা নামায় রাত্রি ঘন অন্ধকার। টাক ঢাকা পড়া পরচুলা ঝড়ে উড়ে গেলে ভাড়ামি বিলাপ। অন্ধ ধৃতরাষ্ট্র লৌহ ভীম আলিঙ্গনে করে চুরচুর। উন্মত্ত দৈত্যের হাতে উলঙ্গ তরবারি ঝলসায় ভীষণ। বাঁশির সুর গ্রাস করে ডুবে চাঁদ শ্মশানের ওপারে। নমস্কার। কবির প্রথম কবিতা আপনারা শুনলেন। কবি অত্যন্ত দার্শনিক ভঙ্গিতে পৃথিবীর বিচার করেছেন। অর্থাৎ পৃথিবীতে এখন যে সমস্ত সমস্যা, যেগুলো সমাজ, সংস্কৃতি, তার বাইরে নানাবিধভাবে যেটা একটা বিশেষ, মানে যেগুলো কতগুলো ঠিক মানে সমাজের পক্ষে ক্ষতিকর, এই দিকগুলো কবি দ্ব্যর্থহীন ভাষায় ফুটিয়ে তুলেছেন। এবং উনি কিন্তু সরাসরি কোনো আক্রমণাত্মক ভঙ্গিতেও যাননি। এই যে কবির একটা বিশেষত্ব, লেখার মাধুর্য দিয়ে এবং বুঝিয়ে দেওয়া, অর্থাৎ ধরি মাছ না ছুঁই পানি, অর্থাৎ আসল কাজটাও হলো, এবং অন্তরালে অর্থগুলো যদি যারা ধরতে পারেন, যারা কাব্য কবিতা সম্পর্কে যারা খুব উৎসাহী বা যারা কবিতাকে ভালোবাসেন, যারা বোঝেন, তারা বুঝতে পারছেন পারবেন উনি কি বলতে চেয়েছেন। আমরা পরের কবিতায় যাই। দ্বিতীয় নিবেদন জীবনের পাণ্ডুলিপি। আমি তুলোর মতো হালকা, একটু ফুঁদলেই উড়ে যাই। টাকার মতো ভারীও নই, ব্যাংক ব্যালেন্স শূন্য। সংসার ভারসাম্যের খেলায় অন্তহীন পরিসরে খুঁজে পাই কিনারা। পৃথিবীর
একটা বিরাট আয়না। দেখি আমি এক গোঁপওয়ালা পুরুষ। যেদিন তোমার সাথে হয়েছিল পরিচয় হেমন্ত বেলায়, ধান কাটা শেষ, ফাঁকা মাঠ, ঘুরে ওড়াতেই ভোঁকাটটা, নবান্নের পায়েস দিয়েছিলে তুমি। আমার চৈতন্য সারস করেছিল ঠোঁট নাড়াচাড়া। ধূর্ত শিয়াল চেটেপুটে খেয়ে যায়, নিজেই হারিয়ে যায় নিজের মাঝে। স্মৃতি তারা করে আজ, ডুবে যায় শীতের অতলে। জবু থবু জীবন তবুও খোঁজে একটু করো আগুন, একটু দাও আগুন। হে প্রিয়, দেখো পড়তে পারো কিনা আমার জীবনের ধূসর পাণ্ডুলিপি। ভালো, এ কবিতায়ও অনেকটা আগের কবিতার ছাপ রয়ে গেছে এবং আমরা পরবর্তী কবিতায় চলে যাচ্ছি, কারণ কবির কবিতা যত শোনাতে পারবো সেটাই আমাদের সার্থকতা। এবং যারা কবিতা ভালোবাসেন তাদের কাছে, তারা যেমন লক্ষণদাস ঠাকুরকে বিলক্ষণ চেনেন এবং তার কবিতা আপনাদের কাছে আরও বেশি করে যদি আজকের ভাবনার মধ্যে দিয়ে পৌঁছে দেওয়া যায়, সেটা অবশ্যই আপনাদের চিন্তা চেতনা, তার মানকে অনেক আরও ভাবতে সাহায্য করবে, উন্নত করতে সাহায্য করবে। পরের কবিতায় আসি। সৈনিকের আবেদন। হাসপাতালের শয্যায় যুদ্ধ হতো, বেহুশ সৈনিক। সকলের কানাকানি হয়তো আর কিছুক্ষণ। ওর ঔদ্ধত্যের তীব্র জ্বালায় ছিল প্রেম, কণ্ঠে ছিল প্রবল স্বর, দারুণ ক্রোধ। কারা যেন মৃদুচ্ছরে বাজালে বেহালা, ওর মাথায় বাজত যুদ্ধের দামামা। যন্ত্রণা হতো ঝড়, করতো তোলপাড়। জানলা গেলে খোলে রাত্রির ভয়াল ক্রূর। রাত্রির বাতিগুলো অট্টহাসে সে চিনত, তবুও নিপাত যাক বলে করতো চিৎকার। ভদ্র মহোদয়গণকে বলছি, একটু ভাবুন, যে ছিল বিশুভিয়াস আজ সে মৃত আগ্নেয়। আর কিছুক্ষণ পরে নাকে লাগবে মৃতের গন্ধ, তারপর পাঁজর হবে কি কঠিন বজ্র। রাত্রি চুয়ে পড়বে সারাটা ঘর, দরজা হঠাৎ বন্ধ হয়েও যেতে পারে। প্রতিপক্ষের দাঁতগুলো ঝিকিয়ে তুলবে আওয়াজ, মৃতের সামনে ছড়াতেও পারে খুচরো কিছু পয়সা, কিছু ফুল। তখন শুনতে পাই, হে আমার প্রিয় দেশবাসী, আমার অগ্নিদাহে তোমাদের সহস্রচক্ষু আগুন ঝরুক, বন্ধ হোক সকল যুদ্ধ। তবুও যুদ্ধ বন্ধ হয় না, আজও চলছে। আপনারা জানেন রাশিয়া ইউক্রেন এখনো বন্ধ হয়নি। আবার ইসরায়েলও ছাড়তে রাজি নয়। হতে পারে হামাস জঙ্গি গোষ্ঠী একটা ভুল করেছে, কিন্তু সে ভুলের যা মাসুল প্যালেস্তাইনকে দিতে হচ্ছে সেটা অকল্পনীয়। তো যাই হোক, এটা মানে এই যে দানব আর মানবের লড়াই পৃথিবীতে তো চিরকালই। তা একসময় আমরা কবি শামসুর রহমানের একটি কবিতায় পেয়েছিলাম, যুদ্ধই শান্তি, যুদ্ধই উদ্ধার। তিনি খুব তিতিবিরক্ত হয়ে বলেছিলেন কোনো একটা বিষয়কে নিয়ে, আজ আর সেদিন অনেক আগের, কিন্তু বর্তমানে যুদ্ধ যেন একটা ছেলে খেলা। তো কবি সচেতন দৃষ্টিতে এবং তার মৌলিকত্ব নিয়েই এই যুদ্ধের বিরুদ্ধে কিছুটা তো সোচ্চার হলেনি। আমরা পরের কবিতায় আসি। ব্রহ্মাণ্ড সন্তান। আমি চিত হলেই দিন হয়ে যায় উপুর। উঠোনের নিম গাছে শুরু হয় কাক চিৎকার। লাফিয়ে উঠে আকাশের বেয়াক্কেল চাঁদ। বলি, ধ্যাত, কোথায় ছিলি তুই এতক্ষণ? অঢেল দিন কুড়ুতে কুড়ুতে হাঁপিয়ে গেলেই রাতের দরজা খুলে দেখি কেউ কোথাও নাই। একা একা বোকার মতো দাঁড়িয়ে থাকি, রাতের রং কেমন অন্ধকার বোবা। ভাগ্যিস আত্মনিবেদনের ছিলেন নিঃস্বর। বুকে পিঠে লেপে থাকা কষ্টগুলো নিষ্পেষণ এখনো হয়নি কাতর। কাঁদতেও পারি না, যদি কেউ জেগে যায়। অপ্রেমে চুমু খেতে খেতে তখন ঘুমিয়ে যায়। প্রেমিকা তখন পকেটে হাত চালায়, সম্পর্কের অভিলাষে নিজেকে লুকায়। ভালোবাসি বলার স্পর্ধা কোথায়, তবুও ভবিষ্যতের গর্ভে জন্মে ব্রহ্মাণ্ড সন্তান। ভালো কবিতা। অবশ্যই এখানেও সমাজের যে স্বার্থপরতা, সম্পর্কের মধ্যে যে স্বার্থের হাতছানি, কবি বোধহয় সেখানেও কিছুটা অভাব অনুভব করেছেন। অর্থাৎ স্বার্থান্বেষী মানুষ এবং নিজেকে ছাড়া কিছু বুঝি না, এই চিন্তা ভাবনার মানুষের সংখ্যাই বোধহয় কবি একটু বেশি করে দেখেছেন, যার ফলে প্রেমিকা পকেটে হাত ঢোকাচ্ছে। কেন ঢোকাচ্ছে
আপনারা তো ভালোই জানেন। আর এখনকার যারা যুব সমাজ, তারা যারা প্রেম ভালোবাসায় চলছেন, নিমজ্জিত আছেন, তাদের ক্ষেত্রে বোধহয় একটা প্রশ্ন ছুড়ে দিয়েছেন কবি। আমরা পরের কবিতায় আসি। জেগেছেন রাম, ভোরের ঘণ্টা বেজে গেছে, নিশ্চিন্ত শয্যায় শহর, দরজাগুলো ভেতর থেকে আঁটা, বাইরে ঝুলছে তালা, নক্ষত্র চাঁদের আলো আছে যথারীতি, স্বাগত জানাতে আসে নাই নগর প্রহরী। পৃথিবী কি বদলে গেছে? পৌঁছায় নাই শ্রমিকের হাতুর শব্দ, আস্ত একটা ঘুমে স্বপ্নেরা জড়ায় রাজা বাদশার বেলাগাম ইচ্ছা। যদিও তখন চলে ছিঁড়ি বিচ্ছিরির মারামারি, পিছনের সারিতে রুটির দিকে তাকায় জনতা, আনন্দ সাগরে দেবতারা বেশ মশগুল, হাড় ভাঙা খাটুনি জমা হয় পূজার প্রণামী। তাই তো বন্দিশালা ভেঙে জেগেছেন রাম, শৃঙ্খল বাঁধা পায়ে আমরা স্বাধীন, জয়ধ্বনির আহ্বানে শোনে নতুন জনম, ঈশ্বর আর শয়তানের কাঁধে অযোধ্যা দোদুল্যমান। যাই হোক, দেখুন, আমি তো অনুষ্ঠান পরিচালনা করলেও অতি সাধারণ মানুষ, তো এখন এই রাম এমন একটা বিতর্কিত ব্যাপার, যাক আজকে আর এই নিয়ে আমি কিছু মন্তব্যে গেলাম না। কবিরা কবিদের কথা বলবেন, তাদের ভাবনা চিন্তা। এখন এই রামের আবেগের মধ্যে আমি আর কিছু বলতে চাই না, কারণ এই মুহূর্তে রামকে নিয়ে কিন্তু একটা আবেগ চলছে গোটা দেশ জুড়ে। সুতরাং এ বিষয়ে আমি কোনো মন্তব্য করব না, আপনারা আমাকে ক্ষমা করবেন। আমি কবির পরবর্তী কবিতায় আসছি। কলকাতা তিলোত্তমা, আমি পাহাড়ে উঠতেই পা হড়কে যায়, সমুদ্রের ঝুঁটি ধরতেই মুঠো আলগা, আকাশে গর্জন বাণী ঝড়ের পিঠে শোয়ার, ওহে আগুন খেকো খোকা, এতদিন নদীতে ঢেলেছ অনেক অশ্রু, ভোজসভার টেবিলের চারিদিকে দেখেছ খিদেদের ঘোরাফেরা, তুমি একটা আহম্মক, তাহলে মেনু কার্ডে কার্ড নাড়াচাড়া, কেরিয়ারের ধান্দা করো, অন্যায় ন্যায় হয়ে যায়, স্রেফ মূল্যটা ধরিয়ে দাও, যৎকিঞ্চিত কাঞ্চন মূল্য আর কি, খুন ধর্ষণ চুরি মুহূর্ত ফুৎকার, বেবস্ত্র কামদনি, মণিপুর বসন পরমা, গানের উন্মাদে জবজবে শরীরে চলে বিভৎস উল্লাস, শ্লীভূত হৃদয়ে আজ পাথর ভাঙার উৎসব, গান স্লোগান হলেও কলকাতা তিলোত্তমাই। কলকাতাকে নিয়ে কবি একদিকে যেমন বলেছেন, আর এটা তো কলকাতা একদিন কল্লোলিনী তিলোত্তমা হবে, বিখ্যাত একজন কবি বলেই গিয়েছিলেন, সেটা ঠিকই, কিন্তু তার আড়ালের কিছু কথা যেমন তুলে ধরেছেন, আবার কামদুনিকে যেমন তুলে ধরেছেন, কিন্তু পাশাপাশি কবিতার নামে কলকাতা শব্দ থাকলেও উনি কিন্তু মণিপুরকেও ছেড়ে কথা বলেননি। অর্থাৎ কবি খুব সত্যান্বেষী এবং সত্যদ্রষ্টা, এবং ওনার ভাবনা চিন্তায় এই জায়গাটা, যিনি ওনার কবিতায় কোনো আপোষের বাণী নেই। যা হোক, আমরা পরের কবিতায় আসি। এইবার আমি কয়েকটি অনুকবিতা পড়ছি, কবিতাগুলির একসঙ্গে নামকরণ করছি। কবিতা আমার পৃথিবী। এক, পৃথিবীর দিবারাত্রে নিষ্পলক শ্লোক উচ্চারণ, দৃপ্ত করে আমার চেতনা প্রেম নিষ্ঠা ক্রোধ, শ্রম শক্তি সাধনার হিরণ্ময়ী দুটি, এবং মাটির গন্ধ ছড়ায় আমার সারাটি শরীর। দুই, দুঃখ ভেজা মাটিতে ফোটে স্বপ্নের ফুলেরা, রাতের নিঝুম সংলাপ লেখে নদীর কবিতা, জোনাকিরা শুষে নেয় গাছেদের আলাপি শিশির, নিশি আগন্তুকদের জানায় সাদর আমন্ত্রণ। তিন, আমার লোলুপ জীব চেটে দেয় স্বপ্নের দেহ, খুঁটে নেয় খুদ কুড়ো স্মৃতি, বেজে ওঠে গান, জীবনের ভয়ঙ্কর দিন খোঁজে নির্বাসিত সত্তা, অন্য ঠিকানায় ঠাঁই পাই পলাতকি সংসার। চার, আমার অবয়ব ভেঙে সে বেরিয়ে আসছেই, সামনে দাঁড়ায় প্রকাণ্ড এক কবিতা পুরুষ, ছড়িয়ে দেয় শুষে নেয় চন্দনের গন্ধ চারিধার, বেরিয়ে আসে হৃদয়ে লুকানো আসন্ন দিনের কথা। পাঁচ, পরিচিত শব্দগুলির নির্লিপ্ততা আমাকে ঘুমাতে দেয় না, স্নায়ুভারে বিপন্ন আমার কণ্ঠ হয়ে যায় নাতি উচ্চ, পাথর ভাঙা ক্ষমতা চুরমার তবু ছটফটে আস্ফালন, এমন সময় আদিগন্ত তেঁতুল বীজ ছড়ায় মাঠের দেবতা। ছয়, টলমলে পায়ে শব্দের শোভাযাত্রায় ঢুকে পড়ে মাতাল, ভিড়ে ধরে উদ্যত মৃত্যু,
দেখায় কবরের ঝরা গুলঞ্চ, জ্যোৎস্না চোখের জলে ভেজায় বেহেস্তের পথ, কিন্তু প্রাণের বারদুয়ারে খিলাটা নগর 7। আমার বুকের ভিতর আস্ত একটা পৃথিবী, ছটফটে কোলের শিশুর চায় একতাল মাটি, পাঁজর দিয়ে ঘেরা নাই, হাট করে খোলা চাপা পড়া শব্দগুলো লেখে মুক্তির কবিতা। 8। বৃষ্টি শেষে আকাশ ভেঙে পড়ে রামধনু, জানালাটা খুলে দাও, উড়ে আসুক রোদ্দুর চিঠি, খুলে দেখি এই যে ফুল্লরার 12 মাসা কৃতদাস হৃদয়ে তখন অগাধ অন্ধকার নয়, গর্ভবতী মাটির একগাল অনুচ্চারিত কথা জাগায় স্রোতস্বিনীর বুকে দুঃখের উতলা ঢেউ, বটগাছের ছায়ায় শোয়া ক্লান্ত বাউলের নির্ঘুম, আমার বিদীর্ণ প্রাত্যহিকের চোখে ঝরায় জল। 10। মৃত্যুর সঙ্গে কাজিয়া করে লিখি জীবনের গান, স্মৃতির খুদকুড়ো খুঁটে খুঁটে মেটায় না খিদে, স্বপ্নের নিটোল দেহে গড়ি ভবিষ্যৎ ইমারত, অজ্ঞাত তলোয়ার খণ্ড খণ্ড করে স্বদেশ সকাল। শুনলেন পরপর অনেকগুলো অনুকবিতা লক্ষণদাস ঠাকুরার কণ্ঠে। তা আপনার সাথে ইচ্ছে ছিল কিছু কথা আলাপ আলোচনায় যাব, অবশ্য যদি আপনি আরো কিছু কবিতা শোনাতে চান সেটা শোনাতে পারেন, আপনি কবিতা পড়বেন, ঠিক আছে। আমরা লক্ষণদাস ঠাকুরের কণ্ঠে, এই লক্ষণদাস ঠাকুরের কণ্ঠে আবার স্বরচিত কবিতায় যাচ্ছি। এতক্ষণ অনেকগুলো অনুকবিতা উনি শোনালেন এবং সবকটার মধ্যেই সামাজিক বার্তা বহন করছে, এবং ঠিক বিনোদনের জন্য তিনি যে কবিতাকে বেছে নিয়েছেন আমার ক্ষুদ্র বুদ্ধিতে মনে হয় না, হয়তো তিনি সংগ্রামের হাতিয়ার হিসেবেই কবিতাকে বেছেছেন, যাকে কবিতাকে লিখে চলেছেন। আমরা আসি পরবর্তী কবিতায়। চৌকাঠের বাইরে টানে পা, স্মৃতির হাড়গোড়ের পাহাড়, কাঁচা বয়সের বিপুল হাতছানি, সারা শরীরে আঁকা গেরস্তালি আলপনা, গাছ পাখি আমাকে করে ন্যাওটা, রাত্রি শব্দটার গায়ে তস্করের লালসা, সূর্যোদয়েই মানুষের সাদর ঠিকানা, ভরা নদী তীরে ধরে মৃত্যু আসে না, ভরা নদী তীর ধরে মৃত্যু আসে না, মরা জলেই কান্নার ঘূর্ণিপাক, আমার ভিতর ঘনীভূত এক পৃথিবী রহস্য জাগিয়ে তুলে আসতো একটা বিয়োগান্ত নাটক। আকাশ তো বরাবরই আমার কাছে উলঙ্গ, কোথাও লজ্জা নাই, শুধুই শূন্যতায় ভরা, স্বপ্নে যখন আসে সেই সুন্দরী রাজকন্যা, আমিই ভরত হয়ে উঠি যোগ্য রাজপুত্র, পরাধীনতার রথে ওড়ে স্বাধীনতার পতাকা, পথগুলো আমার চোখের সামনে বেশ বিচলিত, একটা হিমালয়ের দিকে বিপজ্জনক বাঁক, অন্যটা উষ্ণ মরুভূমির আধি বালি ঝড়, আর এর মাঝে মনীষী দার্শনিক বৈজ্ঞানিক চৌকাঠের বাইরে বাড়ায় পা দুখানি। পরাধীনতার রথে ওরে স্বাধীনতার পতাকা, অর্থাৎ কবি হয়তো বলতেই চাইলেন যে আমরা স্বাধীন হয়েও কোথায় যেন পরাধীন। এটা কবির নিজস্ব চিন্তা, তার মৌলিকত্ব, তার চেতনার ঘরে সে কথাটাই বারে বারে নাড়া দিয়ে যাচ্ছে বিভিন্ন কবিতার মধ্য দিয়েও আমরা সেটা বুঝতে পারছি যে কোথায় যেন আমরা স্বাধীন হয়েও পরাধীন। যাই হোক, আমরা পরবর্তী কবিতায় আসি। বসন্ত এখনো, বসন্ত কাননে সঞ্চিত ক্ষোভ উগড়ে দেয়, লেলিহান আগুন পলাশ, স্নায়ু টান টান অরণ্যে দেখি শিমুল, আগাছা ভরা জঙ্গলে কোথাও গোলাপ নাই, মৃত আকাঙ্ক্ষার হাতে ফুলের গোপন ইশারা, ছিন্নমূল করবীর পাতায় লেখা বিভঙ্গ কথা, যুথিকা মালার ছিন্ন ভিন্ন নির্লিপ্ত প্রণয়, কিছু শপথের মাঝে বেশিরভাগ প্রলাপ, অতৃপ্ত সবুজের মাঝে চন্দ্রমল্লিকার ভালোবাসা, অনামী বনফুলের বড্ড বেমানান, বসন্তের প্রতিটি দিন কোকিলের অন্য কহুতান, ঘাস ফড়িংয়ের ডানায় ডানায় শোকায় শিশিরের রং, মধ্যমেধার লোকের মধ্যে আমি একজন, সামনে খোলা গিদিবিতান। নিজেকে কবি মধ্যমেধার ব্যক্তি বলে স্বীকার করেছেন, কিন্তু কবিতাগুলো তো কবিতায় তিনি বলছেন
কিন্তু কবিতাগুলো শুনলে বা আপনারা যারা কবিতাকে ভালোবাসেন, কবিতা নিয়ে চর্চা করেন, কবিতা পাঠ করেন, বইমেলায় গিয়ে কবিতার বই কেনেন, তারা তো ভালোই বুঝতে পারছেন যে কবি মধ্যমেধা না কি উচ্চ মেধা। যাই হোক, এই যে বিনয়ের মধ্য দিয়ে কবি কিন্তু বসন্তকে, মানে বর্তমান যে বসন্ত বিলাপ, অর্থাৎ বসন্তকে তিনি ঠিক মানে এ যুগের সাথে আগেকার বসন্তের বোধহয় কোথাও একটা তফাৎ খুঁজে পাচ্ছেন। অর্থাৎ প্রেমহীনতা এবং প্রেমের ক্ষেত্রে আমরা যেমন বঙ্কিমচন্দ্রকে বলতে শুনেছিলাম, লিখতে দেখেছিলাম, প্রণয় কর্কশকে মধুর করে, অসৎকে সৎ করে, অপূর্ণকে পুণ্যবান করে, অন্ধকারকে আলোকময় করে। সে প্রণয়েরও বোধহয় কোথায় আজকে একটা অভাব অনুভব করেছেন কবি লক্ষণ দাস ঠাকুরা। আমরা পরের কবিতায় আসি। মুখ, দূর থেকে দেখি তোমার মুখখানি রোম সাম্রাজ্যের মতো জটিল, ইন্দ্রজালিক মনের মাঝে রাজনৈতিক নিষেধের হাজার বেড়া, চারিদিকে মায়ার পাঁচিল তোলা, মধ্যখানে জীবন জোঁকের মতো রক্ত চুষে বেমালুন বেহুশ অদ্ভুত, গাছের তলায় যেভাবে শুয়ে থাকে অস্থির ছায়া, নীতি দুর্নীতির উপত্যকায় খেলা করে অপাঙ্ক্তেয় সত্য, অসংযত উপঢৌকনে ভরে দেয় কাঙাল হৃদয়পুর, স্মৃতির পেন্ডুলাম দোলে এদিক ওদিক অবিরাম, অনাবিল আনন্দ পেতে হাত পাতে অসীম শুদ্ধতায়, মাকড়সার জাল জড়ায় নিজেকে বারবার, উৎসবের বাঁশি বাজলে এখনও জাগে রোমাঞ্চ ভালোবাসা, নষ্ট হতে দিই না নিজেকে ইন্দ্রের রাজসভায়, তাই আমার প্রতিবিম্ব পাঠাই তোমার মানস সরোবরে, যেখানে অস্তমিত হয়নি এখনো রক্তিম সূর্যের আভা, যদিও ঠাসা বুননে কংক্রিট শহর খোঁজে অরণ্য সোহাগ, অভিমানী সড়ক হেঁটে আজ তোমার অপরূপ কায়া। এখানেও প্রায় একই কথাই এসছে, অন্যভাবে ধরা দিয়েছে। তো যাই হোক, মানস সরোবর কবি খুঁজে বেড়ানোর চেষ্টায় আছেন। অর্থাৎ কবিরা তো বরাবরই আশাবাদী। আমরা নজরুল ইসলামকে লিখতে দেখেছিলাম, তুমি শুয়ে রবে তেতলার পরে আমরা রহিব নিচে, অথচ তোমারে দেবতা বলিব, সে ভরসা আজ মিছে। কিন্তু কবিরা তো বলেছেন, কবিরা লিখেছেন, আজকের কবি লক্ষণ দাস ঠাকুরাও লিখছেন, কিন্তু জানি না সমাজের প্রকৃত যেটা কবিরা চেয়ে থাকেন, কারণ এটা তো ঠিক কথা, কবি ছাড়া জয় বৃথা, আমি বরাবরই বলি। তো সেখানে কবিরা চাইছেন, কিন্তু বাস্তবে জানি না কতটা তার প্রতিফলন আসবে। এলে বোধহয় আমাদের থেকে কেউ কম খুশি হবে, আমাদের মতন খুশি কেউ হবে না। কারণ আমরা এই যেমন আজকের ভাবনা চ্যানেল ভিশন আয়োজিত যে একটি বিশেষ অনুষ্ঠান, পশ্চিমবঙ্গের সাংস্কৃতিক জগতে যে অনুষ্ঠানের একটা আলাদা গুরুত্ব রয়েছে, সেইখান থেকে আমরা যে তুলে ধরে এই কবিতাগুলো আপনাদের সামনে পাঠাচ্ছি, তাতে যদি মানুষের চিন্তা ভাবনা চেতনার কোনো কিছু পরিবর্তন হয়, 10 জন মানুষও যদি সংশোধিত হন, অবশ্যই এটা আজকের ভাবনা চ্যানেল ভিশনের এই প্রয়াসের, এই চেষ্টার একটা সার্থকতা থেকেই যায়। যার জন্য আমরা বিশিষ্ট কবি লক্ষণ দাস ঠাকুরাকে বারে বারেই আমরা আশার আমন্ত্রণ জানাই। আমরা পরের কবিতায় যাব। যৌবনের দূত, আজন্ম তোমারই থাকবো বলে হতে চাই যৌবনের দূত, একটু আসতে চলি কারণ রাস্তার ওপারে শ্মশান জানি, পূর্বপুরুষের স্মৃতি ভালোবাসা যেই মুখোমুখি, আকাশের চাঁদ তখন মনের মধ্যে কাড়ে লুকোচুরি, পাশের বাড়ির লোকটা যখন জীবনের কাছে হাত পাতে, সময় তাকে জড়িয়ে ধরে করে কান্নাকাটি, জীবন ও মরণের সীমানা ছাড়াই বন্ধু হয়ে আমার রয়েছ দাঁড়াই, বেজে চলে সান্ত্বনার গান অনুক্ষণ, যদিও দেখেছি ফুলের ভিতর কীটের মৃত্যু অনেক, রাত জাগা পাখির ডাকে খোলে না কোনো গৃহদ্বার, তবুও রাত্রি ছুঁয়ে যায় সকাল উত্তরণের অহংকার, অনুভবে পাই শুধু তোমার বুকের স্পন্দন, নয়ন ভরে দেখি আহা তোমার মোহন রূপ,
স্মৃতি সত্তা ভবিষ্যৎ আগলে দাঁড়ায় পথ, বুকের ভিতর পাতা স্বপ্ন বনে কাঁথা, আর চোখে দেখে রাত্রের রজনীগন্ধা। ইজি চেয়ারে বসে চাই না আমি বার্ধক্যের শীত, রাবণ ভাবনায় গড়ি না কোনো ছাদের সিঁড়ি, স্বর্গারোহণে চাই না কোনো যুধিষ্ঠির কুকুর, অমল ধবল পালে লাগুক আজ বিপুল হাওয়া। রাবণ ভাবনা নিয়ে তিনি সিঁড়ি খুঁজছেন না কবি, এটা তার লেখনীর একটা অবশ্যই অন্য দিক, যে রাবণ ভাবনা নিয়ে যেমন সিঁড়ি খুঁজছেন না, তেমন যুধিষ্ঠিরের মতন কোনো সহযাত্রী হিসেবে একটি কুকুর যুধিষ্ঠিরের সঙ্গে গিয়েছিলেন, তো উনি তাও চাইছেন না। এবার উনি কি চাইছেন যারা বোঝার তারা বুঝবেন। আমরা পরবর্তী কবিতায় আসছি। আমি বিশাখাপত্তনম বেড়াতে গিয়েছিলাম, তার উপরে একটি কবিতা। বিশাখাপত্তনম। এই শহরে নাই কোনো শীতের ভ্রুকুটি, জমাট কুয়াশার মাঝে ঘুমন্ত সাপের মতো রাস্তা, একদিনও শাসায়নি আমাকে। সমুদ্র হতে টুপ করে লাফিয়ে সূর্য পূর্বের পাহাড়কে জানায় নমস্কার। এই যে বন্দর শহর, জাহাজের সাইরন, অসমাপ্ত গানের অন্তরা, একদিন এখানে বেজেছিল বুদ্ধং শরণং গচ্ছামি। বেলাভূমে ঝাঁকে ঝাঁকে বক মাছেদের নাম ধরে ডাকে। জলে ডোবা জমাট পাথর উলঙ্গ, স্মৃতির ফলকের মতো স্থির, নিষ্পলক চোখ দুটি খোঁজে নরম আলোর ইতিহাস, নাচে উন্মত্ত মাতঙ্গের সুর, বেয়াব্রু রাত্রে জেলেদের নৌকা, রূপ রস বর্ণ গন্ধে জাগে বিশাখাপত্তনম। বাহ! তো কবির শব্দ চয়ন এবং শব্দকে নানানভাবে ব্যবহার করা, এই যে বিষয়গুলো কিন্তু, এবং উপমা বা অলংকার এইসব ব্যবহারের ক্ষেত্রেও কিন্তু অত্যন্ত দক্ষতা তো রয়েছেই। দীর্ঘদিনের কবি। আমরা আরো একটি কবিতা তার কণ্ঠে চলে যাই। কোথায় যাচ্ছ হে, কোথায় যাচ্ছ হে, খোঁজ করো কার, অবনী বাড়ি আছো, বৃষ্টি পড়ে না 12 মাস, কফি হাউসের আড্ডায় যাবে যাও, ডিসুজা কবরে মইদুল ঢাকাতে, পাগলা গারদ দে আজ রমারায়, অমলটা ধুঁকছে দুরন্ত ক্যান্সারে, তবুও আঁধারে তাঁবু পেতে কাটাবে সারা রাত, অন্তহীন যাত্রায় ছোঁবে অসমাপ্ত কাহিনী, ঘোড়সওয়ার হয়ে করবে দীপ্ত বিশ্বজয়, স্তব্ধ করপুটে পেতে চাও নৈবেদ্যের ফল, পতাকা বাহিবার পেয়েছ কি শকতি, সেবা করিবার পেয়েছ কি ভকতি, বিপুল রহস্য মাঝে জাগিয়ে পৌরুষ, অকাতরে দান করিবার পেয়েছ কি অধিকার, আঁধারি সড়ক বেয়ে কোথায় যাচ্ছ হে, জীবন আহত আনন্দের জন্ম দেয়, অশান্ত কালনাগিনীর জয়ায়ু মুখ খোলে, কুয়াশা ভোর ফোটায় না কুসুমিত দিন, আমাদের অন্তর্লোকে জ্বলে যায় অভিমানী আগুন, কোথায় যাচ্ছ হে, একবার দেখা করে যাও, এখনো এখানে অবনী বাড়িতেই আছে। আজকের ভাবনা চ্যানেল ভিশন আয়োজিত আজকের ভাবনা অনুষ্ঠানে সকাল থেকে আমরা আমাদের মধ্যে পেয়েছি বিশিষ্ট কবি লক্ষণ দাস ঠাকুরা। শুধু কবি নয়, একজন উচ্চ বিদ্যালয়ের প্রাক্তন প্রধান শিক্ষক এবং শিক্ষা সংস্কৃতির মেলবন্ধনে একটি মানুষকে, যে মানুষ তার নিজস্ব চিন্তা চেতনায় বিশ্বাসী, মৌলিকত্বে বিশ্বাসী, তিনি আজকের সকালেও সুদূর বর্ধমান এবং কালনা থেকে এসেছেন, তা আমাদের অবশ্যই এটা পাওনা। আমি তাপস নাগ আজকের মতো লক্ষণ দাস ঠাকুরাকে নিয়ে আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি। তবে যাওয়ার আগে প্রতিদিন যা বলে যাই, আগামীকাল ঠিক সকাল 7:30 আবার দেখতে ভুলবেন না চ্যানেল ভিশন আয়োজিত আপনাদের এই প্রিয় অনুষ্ঠান আজকের ভাবনা। নমস্কার। নমস্কার। চ্যানেল ভিশন আয়োজিত গান, কবিতা, সাহিত্য ও আড্ডার এক অভিনব অনুষ্ঠান আজকের ভাবনা। অনুষ্ঠানে উপস্থিত থাকবেন